আজ সুপার সানডে জনগর্জন সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লোকসভা নির্বাচনের বাদ্যি কার্যত বাজিয়ে দিল তৃণমূল কংগ্রেস। 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন চমক রয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের সহকর্মী সুষমা। সুষমা, দেখো, যেমনটা জানা যাচ্ছে এই তৃণমূলের যে প্রার্থী তালিকা 42টি আসনে যে 42 জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে, সেই প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন নতুন চমক দেখা যাচ্ছে। যেমন ইউসুফ পাঠানের নাম সামনে এসছে, রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসছে, পাশাপাশি বেশ কিছু নতুন নাম কিন্তু উঠে এসেছে তৃণমূলের প্রার্থী তালিকায়। কোন কোন চমকগুলো সব থেকে বড় চমক হতে চলেছে এই প্রার্থী তালিকায়, কি বলবেন? তা জানালে লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই এক প্রকার বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনের দামামা সেটা কিন্তু বেজে গেছে। আর সেটা একদম তৃণমূল সুপ্রিমোর হাত ধরেই ব্রিগেডের মঞ্চে আজকেই তার একদম আনুষ্ঠানিক উদ্বোধন। একটা জল্পনা কিন্তু ছিলই, চমক প্রথম থেকেই বলা হয়েছে যে কিছু একটা চমক হতে চলেছে। একদম সমস্ত চমকের অবসান, প্রার্থী তালিকার নাম ঘোষণা হয়ে গেছে। 42টা আসনেই তৃণমূল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবং চমক যেগুলো তুমি যেমনটা বললে, হুগলিতে রচনা ব্যানার্জি, ইউসুফের নাম বহরমপুরে ইউসুফ পাঠান, এরকম এর সাথে সাথে তমলুকে থাকছে আমাদের দেবাংশু, এরকম একের পর এক চমক কিন্তু রয়েছে। নুসরত জাহান, তিনি কিন্তু প্রার্থী তালিকাতে নেই, মিমি চক্রবর্তী তিনিও নেই, কিন্তু যারা রয়েছেন সেটা এক প্রকার কিন্তু চমক বলা যেতেই পারে। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, আমাদের সহকর্মী রয়েছে তার কাছ থেকে। সত্যদা কি বলবে এই বিষয়ে, যে তৃণমূলের তো একটা চমক বলা যেতেই পারে, প্রথম থেকেই জল্পনা চলছিল যে কারা আসতে পারেন কারা থাকতে না পারেন, তো আজকে তো একদম 42 মানে মেগা সানডে বলা যেতে পারে। দেখো, প্রত্যেকটা রাজনৈতিক দল যখন প্রার্থী ঘোষণা করে স্বাভাবিকভাবে প্রেস কনফারেন্স করেই করে, কিন্তু একটা জনসভা থেকে যে প্রার্থী ঘোষণা, এটা কিন্তু একটা ঐতিহাসিক। বাংলার রাজনীতিতে কখনোই ছিল না। ভারতীয় রাজনীতিতে খোঁজ করতে গেলে কোনো রাজনৈতিক দল কিন্তু এভাবে জনসভা করে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রার্থীর পরিচয় করে দেওয়া, প্রার্থীদের দেখিয়ে দেওয়া, প্রার্থীর নাম ঘোষণা, এটা কিন্তু প্রথম। তো এই যে প্রার্থী ঘোষণা, এটা কিন্তু একটা চমক ছিল। ওটা ভারতীয় রাজনীতিতে এটা কিন্তু প্রথম। দ্বিতীয়ত কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেখানেও কিন্তু মানে অসাধারণ চমক রয়েছে। যেমন ধরো, বহরমপুর থেকে প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এই ইউসুফ পাঠান ইনি কিন্তু কেকেআর কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL কিন্তু কয়েক বছর খেলেছেন। তো তাকে কিন্তু বাংলা থেকে প্রার্থী করাটা, এটা কিন্তু তৃণমূলের একটা মাস্টার স্ট্রোক। এছাড়া তুমি জানো, রচনা ব্যানার্জি দাঁড়াচ্ছেন হুগলি থেকে। গতবার হুগলি থেকে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তো সেই হুগলিতে কিন্তু লকেটের বিরুদ্ধে অনেক ক্ষোভ আছে, সাধারণ মানুষের আছে, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ আছে। তো সেইখানে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রচনা ব্যানার্জি, এটাও কিন্তু একটা দারুণ মাস্টার স্ট্রোক। এছাড়া দেবাংশু দীর্ঘদিন থেকে তৃণমূলের সমর্থক, কর্মী অ্যাক্টিভ। এছাড়া তুমি গত 21-এর ভোটের আগে যে দেবাংশু যে খেলা হবে গান, সেটা কিন্তু ভারতকে গোটা শুধু বাংলা নয়, ভারতীয় রাজনীতি কিন্তু খুব আলোচনার বিষয় ছিল। তো সেই খেলা হবে স্রষ্টা বলা যায় দেবাংশু। এবার কিন্তু তমলুক থেকে দাঁড়াচ্ছেন। এই তমলুক হচ্ছে অধিকারী পরিবারের গড়, পূর্ব মেদিনীপুর জেলা। শিশিরবাবুর ছেলে দিব্যেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই, তিনি কিন্তু এই তমলুকের সাংসদ। সেই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন দেবাংশু। এবার বিজেপি থেকে শোনা যাচ্ছে, এখনও কিন্তু বিজেপি ঘোষণা করেছে যে তমলুতে কিন্তু প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো তিনি যদি দাঁড়ান আর তার বিরুদ্ধে যে দেবাংশু থাকে, তো একটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তমলুকে। কারণ মনে করা হচ্ছিল যে মেদিনীপুর গড়, পূর্ব মেদিনীপুর জেলা অধিকারীদের গড়, সেখানে হয়তো অভিজিৎবাবু দাঁড়ালে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। কিন্তু দেবাংশুর মতো যিনি লোক টানতে পারেন, হ্যাঁ, মানুষকে উৎসাহ দিতে পারেন, মানুষকে লোক টেনে ধরতে পারেন, তো সেই রকম কিন্তু একজন প্রার্থী কিন্তু তৃণমূল ঘোষণা করে, কিন্তু একটা মাস্টার স্ট্রোক। তো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু অপেক্ষা করছে তমলুকের জন্য। আরেকটা যে কেন্দ্রে বললে, সেটা হচ্ছে আরেকজন খেলোয়াড়কে দাঁড় করেছে, কীর্তি আজাদ কিন্তু দাঁড়াচ্ছেন সম্ভবত বর্ধমান দুর্গাপুর থেকে। কীর্তি আজাদ, তিনি কিন্তু 1983 বিশ্বকাপ ক্রিকেটে ভারতবর্ষের প্রতিনিধি ছিলেন।
কোথাও কি তৃণমূল যুবদেরকে টানতে চাইছেন, যেরকমটা আগেরবারও আমরা দেখেছি যে মিমি ছিল, নুসরাত ছিল, এখন আর তারা নেই, সেই জায়গায় আমাদের রচনা ব্যানার্জি রয়েছে এবং খেলোয়াড় যারা রয়েছেন, তো কোথাও কি এই বিষয়টাকে সামনে আনা হচ্ছে তৃণমূলের না, তরফ থেকে? যুব মিমি নুসরত নেই বলে যে যুবদের আড়াল করা তা নয়। সায়নী ঘোষ দাঁড়াচ্ছেন, সায়নী তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী, উনি কিন্তু যাদব বৃত্তে দাঁড়াচ্ছেন। তো যুবদের পাশে টানা তৃণমূল প্রত্যেক রাজনৈতিক দলই সমান গুরুত্ব দেয়, তো সেটা কিন্তু তৃণমূলের ছিল। তো সায়নী ঘোষকে প্রার্থী করেছে যুব নেত্রী হিসেবে, দেবাংশু দাঁড়াচ্ছে। তো এখানে যুবদের আড়াল করা কিছু নয়, যুবদের হয়তো যাকে যেখানে যোগ্য মনে করেছে তৃণমূলের নেতৃত্ব। তুমি জানো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং যুবদের আড়াল করা কিছু নয়। কিছুদিন আগে একটা দ্বন্দ্ব ঘোষণা করেছে যে পুরো বয়স্ক আর নব্য আর মানে আদি আর কি যাদেরকে বলা হয়, তো সে প্রবীণ এবং নবীন, সেই দ্বন্দ্ব ছিল। সেখানে মনে করা হচ্ছিল যে সৌগত রায় হয়তো দমদম থেকে টিকিট পাবেন না, সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর থেকে হয়তো টিকিট পাবেন না, কিন্তু তারা কিন্তু টিকিট পেয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানে কি বলবো, রাজনীতি খুব খারাপ জায়গায় পৌঁছে গেছিলো। কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছিলেন। তাপস রায় সম্প্রতি কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেই দল ছেড়েছেন। তো সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল উত্তর কলকাতায় প্রার্থী করেছে। এক কথায় বলা যায় প্রবীণদের উপরে ভরসা রেখেছে, নবীনদেরও টেনে এনেছে। এখানে কিন্তু মানে ব্যালেন্স করারই চেষ্টা করছে তৃণমূলের নেতৃত্ব। যেমনটা যেরকমটা বোঝা যাচ্ছে যে এখন হুগলিতে রয়েছে রচনা ব্যানার্জি, মানে বাংলা দিদি নম্বর 1 বলা যেতে পারে, আর ওইদিকে এই একই মানে বিনোদন জগতেরই লোক লকেট চট্টোপাধ্যায়। তো কোথাও গিয়ে কি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার চিন্তাভাবনা রয়েছে কি এই দিকটা, হুগলিটা কি বলবে? একদম হাড্ডাহাড্ডি তো অবশ্যই, কারণ দেখো এই মুহূর্তে যদি আমরা সাংগঠনিক দিক থেকে দেখি, তাহলে গত কিছুদিন আগে পঞ্চায়েত ইলেকশন গেল, পঞ্চায়েতে কিন্তু বিজেপি আর তৃণমূলের যে জয়ের ব্যালেন্স, সেটা কিন্তু অনেক ডিফারেন্স। সুতরাং বলা যায় সাংগঠনিক দিক থেকে তৃণমূল অনেক শক্তিশালী। তারপর দেখো ক্ষমতায় রয়েছে, তো ক্ষমতায় থাকার একটা রানিং দল, রুলিং পার্টি, আর অপোজিশন, রাজ্যে অপোজিশন। তো সুতরাং অনেকটা অ্যাডভান্টেজ তৃণমূল প্রার্থীর দিক থেকে। তো সেদিক থেকে বলা যায় এবার যেহেতু রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 করে যথেষ্ট জনপ্রিয় বাংলায়, আর বিজেপির জেতা সিট, তারপর ধর লোকসভা ভোট মানে সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রচার তৈরি হয় যে দেশের নিরাপত্তা ইত্যাদি ইস্যুগুলো উঠে আসে। তো সেইখানে বিজেপি কিছুটা ভালো অবস্থায় থাকবে, কিন্তু এই রচনা ব্যানার্জির মতো প্রার্থী দেওয়াতে লকেট চট্টোপাধ্যায় কিন্তু চাপে পড়ে গেলে। কারণ দেখো টলিউড ইন্ডাস্ট্রি যদি দেখি, ফিল্ম সিনেমা জগতে, সেখানে কিন্তু লকেটের থেকে কিন্তু রচনা ব্যানার্জি অনেকটা এগিয়ে, অনেক জনপ্রিয়। তো এদিকে তৃণমূলের প্রার্থী কিন্তু অনেকটা ভালো হলো। একদম একদম। আচ্ছা, যদি আমরা এবার উত্তরবঙ্গের দিকটা দেখি, যেরকমটা আমরা খবর এলো আমাদের কাছে, একদম মঞ্চে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে রায়গঞ্জ, আমাদের উত্তরের দিকে যদি দেখা যায়, রায়গঞ্জের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, এবং যেটা বোঝা যাচ্ছে যে ভূমিপুত্র বিষয়টা উঠে আসছে, যে কোথাও গিয়ে মানুষ জায়গার লোককেই বেশি প্রায়োরিটি দিচ্ছে, ঘরের ছেলেকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে, এবং সেই জন্য কোথাও গিয়ে এটা খুব শক্ত। তো সত্যদা, তুমি এই বিষয়ে কি বলবে, যে রায়গঞ্জের কি অবস্থা? রায়গঞ্জের কি এখনো তো বিজেপি নাম ঘোষণা করেনি, তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে রায়গঞ্জের বিষয়ে? না, রায়গঞ্জে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী একটা কি বলবো, সেরা চমক বাংলার রাজনীতি যদি বলা যায়, সেরা চমক। তার কারণ দেখো দেশের রাজনীতিতে মানে বঙ্গ রাজনীতিতে এই রায়গঞ্জ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রায়গঞ্জের একসময় সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাসমন্ত্রী, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এমনকি কংগ্রেসের যে কয়েকজন প্রভাবশালী নেতা, জনপ্রিয় নেতা বলা যায়, তার মধ্যে প্রিয়বাবু কিন্তু অন্যতম। তো তার গড় এই রায়গঞ্জ, তিনি দীর্ঘদিন রায়গঞ্জের সাংসদ ছিলেন। এছাড়া দীপা দাসমন্ত্রী রায়গঞ্জ থেকে জিতেছেন, জিতে মন্ত্রী হয়েছেন। এই রায়গঞ্জ কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো জেতেনি। সেই রায়গঞ্জে কিন্তু তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে। তো কৃষ্ণ কল্যাণীর তার রাজনৈতিক যে কি বলবো, রাজনৈতিক উনির যে পটভূমি, সেটা কিন্তু অনেকদিন থেকে তৈরি। কারণ তুমি জানো উনি একজন কিন্তু শিল্পপতি, একজন বিজনেসম্যান। উনি দীর্ঘদিন থেকে প্রচুর সমাজসেবামূলক কাজ করেন। এই যে করোনা অতিমারির সময় গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে যে সমাজসেবামূলক কাজ, মানুষকে পাশে দাঁড়ানো, তো সেটা কিন্তু কৃষ্ণ কল্যাণী করে এসেছেন। যার ফলে দেখো 2021 সালে উনি কিন্তু হাসতে হাসতে জিতে যান। তো জেতার পর ইনি লোকসভার ভোটে দাঁড়াচ্ছেন। এবার এই লোকসভা ভোটে কে প্রার্থী হবে, তৃণমূল কংগ্রেসের একটা মধ্যে একটা উদ্বেগ ছিল, হয়তো লোকাল প্রার্থী বা বহিরাগত কেউ হবে কি না। তো সেখানে এবার দেখো আর একটা জিনিস, যে রায়গঞ্জে কিন্তু বিজেপির মধ্যে দ্বন্দ্বেই কিন্তু যে ভূমিপুত্র প্রার্থী, এটা কিন্তু
আলোচনায় চলছে, একটা কিন্তু গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গেছে। তো সেইখানে কৃষ্ণ কল্যাণীর মতো একজন প্রার্থী, যিনি ধরো একদিকে বিজনেসম্যান, একদিকে সমাজসেবী, অন্যদিকে রাজনীতিবিদ, বিধায়ক, রানিং বিধায়ক, তো তার মতো প্রার্থী ঘোষণা তৃণমূলের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অ্যাডভান্টেজ। আচ্ছা, যেরকমটা আমাদের কাছে প্রতিক্রিয়া আসছিল, মানে আমাদের প্রতিনিধিরাও বাইরে বেরিয়েছিলেন, পার্টি অফিসে গিয়েছিলেন, সেখানে যেমনটা বলা হচ্ছিল যে কোথাও গিয়ে বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছেন না কিছু কিছু জায়গায়। তো তোমার কি মনে হচ্ছে যে কি এটা কি সত্যি খুব তাৎপর্যপূর্ণ যে বিজেপি কি এখনও চিন্তা ভাবনা করছে কোথাও গিয়ে? না, বিজেপি কবে ঘোষণা করবে সেটা তো তাদের ব্যাপার, তাদের নেতৃত্ব বুঝবে, সেটা তো আমরা বলতে পারি না। কিন্তু রায়গঞ্জে বিজেপির ঝামেলায় কোন্দলটা কিন্তু মারাত্মক। গতবার এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে আমরা যদি দেখি, দেবশ্রী চৌধুরী প্রায় 55,000 ভোটে জিতেছিলেন। তার মধ্যে দেখো গোয়ালপুকুর, ইসলামপুর, চোপড়া কিন্তু পিছিয়ে ছিলেন। উনি লিড পেয়েছিলেন করণদিঘিতে কিছুটা, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ থেকে প্রায় 44,000 ভোটের লিড পেয়েছিলেন। এই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তুমি জানো উনি কিন্তু এখানকার ভূমিপুত্র, এখানে প্রচুর সমাজসেবামূলক কাজ করেন। এবং বিধায়ক হয়ে উনি এই যে অন্নপূর্ণা ভাণ্ডার উনি চালু করেছেন, তো সেটা কিন্তু রায়গঞ্জের বিভিন্ন অঞ্চল, আমাদের 5টা অঞ্চল আছে, বাহিন, গৌরী, কমলাবাড়ি আছে, কমলাবাড়ি 13, 14 এবং মারাইকুড়ায় 3টে অঞ্চল, এবং রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেক দিন বিনামূল্যে রুটি সবজি বিতরণ করে। এটা কিন্তু রায়গঞ্জের মানুষ এর সুফল কিন্তু ভোগ করছে। এটা কিন্তু রায়গঞ্জে অত্যন্ত জনপ্রিয়, মানুষের কিন্তু এটা চর্চার বিষয়। তো তার মধ্যে যে প্রার্থী করাতে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক একটুটা না। একদম যেমনটা আমাদের সহকর্মী আমাদের জানালেন অনন্যা, যে কোথাও গিয়ে তৃণমূল ভরসা রাখছে যারা ছিলেন তাদের ওপরে, আবার কোথাও গিয়ে সেটা পরিবর্তনও হয়েছে। যেমন আমরা যদি তাই দেখি, আরামবাগে পরিবর্তন হয়েছে, অপরূপা পোদ্দারকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে মিতালি বাগকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি হুগলিতেও সেই একই রয়েছে, তমলুকে রয়েছে, তমলুকের দেবাংশুকে দেওয়া হয়েছে। তো কোথাও গিয়ে এটা কিন্তু তৃণমূলের একটা সত্যিই মাস্টার স্ট্রোক। তো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং নিশ্চয়ই সেই বিষয়ে আমরা জানবো। যেমন আরেকটা বিষয় যেমন জানতে পারলাম যে কোথাও গিয়ে নবীন প্রবীণ এই দুই মিলিমিশিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল সুপ্রিমো। তো এটাও তাদের একটা মাস্টার স্ট্রোক এটা হতে পারে, যেমনটা আমাদের